সার্জিও গোরের বাংলাদেশ ভিজিটের পর তিনি ট্রাম্পকে যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট এবং তিনি এটা বলেছেন যে আমি অনেকদিন আগে বলেছিলাম শেখ হাসিনা ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন আমি অর্ধেক শুনে বলেছিলাম। এখন আমরা রিপোর্ট পাওয়ার পর এখন বুঝতে পারছি যে দেশের 5 কোটি 6 কোটি লোকের রায়কে উপেক্ষা করে ভোট যেভাবে হয়েছে এবং তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তাকে আমি পূর্বের অবস্থানেই যেটা বলেছিলাম সেই পূর্বের অবস্থানেই আমি আবার ফিরে যাচ্ছি যে শি ইজ এ লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ এই যে সরকার গঠন হয়েছে তা গণতান্ত্রিকভাবে কোনো মূল্যায়ন পায় না, গণতন্ত্রের কোনো মানদণ্ডই পূর্ণ করতে পারেনি। এটা ট্রাম্পের বক্তব্য, যেটা ট্রাম্প সার্জিও গোরকে বলেছেন, সার্জিও গোর যেটা মিটিং এ বলেছেন। তো এবার বলেন যে এবার আপনি আলাপ আলোচনা করুন কিভাবে ওনাকে দেশে ফেরানো যায়, এবং এ ব্যাপারে আমরা খুব একটা বেশি দেরি করতে চাই না। তারপরে তিনি ঝটপট একেবারে ফোন করে তিনি চলে আসেন এর কাছে, জয়শঙ্করের কাছে। জয়শঙ্করের ঘরে যে মিটিংটা হয়েছে কালকে, সেই মিটিং এ ছিলেন অজিত দোভাল এবং পি.কে. মিশ্রা। পি.কে. মিশ্রা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে ডান হাত, বাঁ হাত বলুন, চোখ বলুন, মস্তিষ্ক বলুন, সবকিছু হচ্ছে প্রাইম মিনিস্টারের ওই প্রিন্সিপাল সেক্রেটারি। তার হাত ধরেই সমস্ত কিছু কাজকর্ম হয়, চিঠিপত্র লেনদেন থেকে আরম্ভ করে আলাপ আলোচনা সমস্ত কিছু প্রিন্সিপাল সেক্রেটারি। তার নাম হচ্ছে প্রমোদ কুমার মিশ্র, পি.কে. মিশ্র বলে তাকে ডাকা হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে তার বাংলাদেশে ফিরিয়ে দাও, এবং তার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা, সড়ক পথে যাওয়া উনি পছন্দ করছেন না, তাহলে ওতে রিস্ক বেশি। সড়ক পথে না গিয়ে আকাশ পথে যাওয়াটাই সব থেকে সেফ। দরকার হলে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলবো যে তাকে স্পেশাল সিকিউরিটি জেট দিয়ে, তাকে ফাইটার জেট দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া। আর যদি না করতে চায় তাহলে পরে আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছে তারা ব্যবস্থা করবে, যদি বাধা দিতে চায়। ভারতের সঙ্গেও আমাদের কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে, তখন তারা ওই ব্যাপারটা বললে। এখন এই যে মিটিংটা হলো সেটা সম্পূর্ণ হচ্ছে ট্রাম্পের বক্তব্য নিয়ে, ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে বলা যায়। অর্থাৎ ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব, পারলেই আগস্টেই ঢুকিয়ে দেওয়া। এই যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দেশে ফিরছেন, এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছি। তখন আমায় নানান প্রশ্ন করা হয়েছে, নানান রকম উক্তি করা হয়েছে। এখন খোদ মার্কিন প্রেসিডেন্ট তিনিই বলছেন, আমি আর এখন বলছি না। কিন্তু আমি কখনো সাবেক প্রধানমন্ত্রী তাকে বলিনি। উল্টা আমাকে যারা ফোন করে, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম, অমুক ছিলাম, আমি তাদেরকে বলি যে আপনারা সাবেক বলেন কেন? আপনারা তো সরকারি গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত সরকারের প্রতিনিধি। আপনাদের একটা অশুভ শক্তি উৎখাত করেছে,
আপনি কি সংবিধানের বাইরে চলে গেলেন? আপনি নিজেকে সাবেক বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তারাও আর আমার সঙ্গে কথা বাড়াননি, আমার কথা মেনেই নিয়েছেন। এখন যারা কথা বলেন তারা আর সাবেক প্রধান, সাবেক বলে নিজেদের দাবি করেন। এখন আমি যখন যখন কথাগুলো বলি না, তখন কিন্তু আমি কোনো গণৎকার না। আপনারা যদি মনে করেন আমি কোনো গণৎকার, তা নয়। ভারতবর্ষের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলা, সেন্ট্রাল আইবির সঙ্গে কথা বলা, এবং কূটনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা পদে রয়েছে, তাদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ আছে, তাদের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করে আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোনোটা ঠিক হয়, কোনোটা ভুল হয়, এই আপনারা দোষ তো আমার ধরেনি। এখন আপনারা আমার প্রশ্ন করবেন, আমি জানি এখানে এখন প্রশ্ন করার প্রচুর লোক রয়েছে, আপনি ওখানে ছিলেন নাকি? থাকতে হয় না। আপনার দেশেরও বহু বুদ্ধিমান সাংবাদিক আছেন যাদের এরকম ডিপ সোর্স আছে, তাদের বলে ডিপ পকেট জার্নালিস্ট। তারা সকল সোর্স ডিসক্লোজ করেন না, তারাও কিন্তু ওইভাবেই খবর পান। তো এতদিন ধরে আমি যেটা করে এসছি, আমি সেটার ধারাবাহিকতাই বজায় রেখে আমি বিশ্লেষণমূলক আমি কথাবার্তা বলে যেটুকু আমার মনে হয়েছে আমি বলেছি। কতটা মিলেছে, কিছু মেলেনি, যেটা মেলেনি তার জন্য আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে। দাদা আপনি তো এটা বলেছিলেন, এটা তো হয়নি, ওটা বলেছিলেন, ওটা তো হয়নি। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি বলেছিলাম ডিসেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বর, তারপরে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না। এখন দেখুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অর্থাৎ আগাম আঁচ করা এবং সেটা থেকে একটা ফল বের করা, ওই নিংড়ে একটা রস বের করে সেইটাকে উপস্থাপন করাই হচ্ছে আসল সাংবাদিকতা। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, আমারও হিসেবে ভুল হয়, মানুষ, আমার বিচার বিশ্লেষণে ভুল হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে 70 থেকে 75% মিলে যাচ্ছে। এখন যারা আগে আমার বিরুদ্ধে প্রচার করতেন, সেই প্রচারটা কিন্তু অনেক কমে এসছে। তারা এখন বুঝতে পারছেন যে আমি যেগুলো বলেছিলাম পর পর সেই জিনিসগুলোই হচ্ছে। এনসিপির কি অবস্থা হবে, ইউনূসের কি অবস্থা হবে, তারেক রহমানের কি অবস্থা হবে। যেদিনকে তারেক রহমান চীন যাওয়ার কথা ঘোষণা করলেন, সেদিনকেই কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে কুড়ুলে পা মারলেন তারেক। তারপর তো ডাবে গাছে চড়া হ্যান ত্যান, বাসের ঝাড়ে চড়া হ্যান ত্যান, তা আমি বলেছি। আলটিমেটলি তাই হলো। কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন পুরোনো ভিডিওর সঙ্গে। এখন ভারত, আমি এবার ফিরে আসি আসল কথায়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি ভাবছে? ভারতও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের ইন্টারনাল সিকিউরিটির উপরে হ্যামার হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফিরিয়ে দেওয়া হোক এবং পূর্ণ মর্যাদায়। এই পূর্ণ মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে গেলে তার দরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, প্রত্যক্ষ সাহায্য। সার্জিও গোর বলেছেন এই প্রত্যক্ষ সাহায্য এবং পরোক্ষ সাহায্য সম্পূর্ণ আমরা করব। লজিস্টিক যদি আপনারা দিতে পারেন তাহলে দেবেন, লজিস্টিক যদি না দিতে পারেন তাহলে পরে আমরা দেবো। ভারত বলেছে লজিস্টিক যা আছে লজিস্টিক আমরা দিয়ে দেবো। ধরুন প্লেন দেওয়া, ফাইটার জেট দিয়ে তাকে পৌঁছে দেওয়া, তার আগে 3 দিন ধরে চক্কর কাটানো বাংলাদেশের আকাশে সমস্ত ফাইটার জেটগুলোকে, একটা ত্রাসের আবহাওয়া সৃষ্টি করে দিয়ে তাকে ঢুকিয়ে দাও। আপনারা বলবেন যে আপনি তো আগাম বলে দিচ্ছেন, তাহলে পরে তো এরা সতর্ক হয়ে যাবে। এরা সতর্ক হলেই বা কি,
না হলেই বাকি, কিছুই আসে যায় না। পৃথিবীর বৃহত্তম শক্তি এবং এশিয়ার বৃহত্তম শক্তি দুটো যদি মনে করে যে আমি এইখানেই কাজটা করবো, বলেছিলাম না একবার, দুটো বুনো হাতি যদি যুদ্ধ করতে শুরু করে দেয়, তাহলে যে ঘাস বাংলাদেশ, তার কি অবস্থা হবে? সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। এখানেও কিন্তু তাই হবে। আরে ছুটকো ছাটকা আমরা এগুলো হাতে গুলি না, ছুটকো ছাটকা যেগুলো আছে আপনার এই যত ওই সার্জিস ফার্জিস, এরা দেখবেন যে সব বঙ্গোপসাগরে পালাচ্ছে, আর নইলে পরে জেলে ঢুকতে হবে। আগামীকাল শেখ হাসিনা একটা বৈঠক করবেন। বৈঠক মানে কি, তিনি একটা ভিডিও কনফারেন্স করবেন। আগামীকাল অন্য একটা কাজে আমি হয়তো ব্যস্ত থাকবো, আমি হয়তো আপনাদের সামনে কালকে উপস্থিত হতে পারবো না। চেষ্টা করব, যদি আমি খবর পাই আমি রাত্রিবেলা খবরটা করে রেখে দিয়ে আমি টাইম লাইনে দিয়ে রেখে দেবো যদি পাই। আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে আর কালকে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, হবে 6 তারিখে, মানে কালকে হচ্ছে 5, কালকে ওনার ওই এই রয়েছে ভিডিও কনফারেন্স রয়েছে, সেটা আপনারা সবাই জেনে যাবেন। এবং নতুন ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা হওয়ার কথা আছে, ওটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর যেটা নতুন কিছু খবর আমার জোগাড় করার ব্যাপার আছে, তার জন্য আমি হয়তো একটা দিনের জন্য আপনাদের থেকে আমি একটুখানি ছুটি নিতে পারি। তবে যে খবর দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেব। যখন খরচা করে যাচ্ছি সেখানে, তখন কিছু খবর তো নিয়ে আসবই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করুন শেখ হাসিনা যেন সুস্থ থাকেন এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং আরো বহুদিন রাজনীতি করতে পারেন এবং আপনাদের দেশকে আরো উন্নয়ন করতে পারেন। চলতি বছরের 24শে জানুয়ারি ভারতের দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। সেই অডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে তোপ দাগিয়ে নিশানা করেছিলেন শেখ হাসিনা। ক্ষমতা দখলের অভিযোগের পাশাপাশি ইউনূসের সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। একটি রেকর্ডেড অডিও বার্তা প্রচার নিয়ে তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। 7 মাসের মাথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবারও দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন, এমন খবর এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার বক্তব্য প্রচার বা দেওয়ার আগেই নড়ে চড়ে বসেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে ভারতের সাহায্য চেয়েছেন। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিদেবী দেখা করতে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভারতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে কিংবা বক্তব্য দিতে না পারে, সেজন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অবশ্য ভারতীয় হাইকমিশন এই বৈঠক নিয়ে যে ফেসবুক পোস্ট দিয়েছে সেখানে এর কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের আগাম খবরে বাংলাদেশ সরকার এতটা বিচলিত কেন? সোমবার সকালে যেখানে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কার কাছে আপত্তি জানাবেন সেটি জানেন না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের কিছু করার মুরদ নেই, সেখানে দিন শেষে ভারতীয় হাই কমিশনারকে এমন অনুরোধ কেন? আবার গত 2 বছর ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ বহুবার করা হলেও এতে কোনো ফল হয়নি। তারপরও এমন অনুরোধ কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে তার সাথে নিয়মিত বিরতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেখা করতে যান। অন্তর্বর্তী সরকারের একেবারে প্রথম দিকে শেখ হাসিনা বাংলাদেশের কিছু নেতার সাথে টেলিফোনে কথা বলেছিলেন।
তবে সেসব নেতা গ্রেপ্তার হওয়ার পরে শুরু করেন অনলাইন বৈঠক। গত 2 বছরে তিনি দিল্লি থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কমপক্ষে 145টির মতো বৈঠক করেছেন। এসব অনলাইন বৈঠকে তিনি অডিও বার্তা দেন। ভিডিওতে তাকে দেখা না গেলেও অনলাইন লাইভ বৈঠকে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন হয়েছে। এসব কমিটির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে। সবশেষ সোমবার চট্টগ্রামে মিছিল হয়েছে। আগস্টে শোক মাস হিসেবে উদযাপনের জন্য দলটি কর্মসূচি দিয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে দিল্লি থেকে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার প্রতিক্রিয়া জানিয়েছিল তখনকার সরকার। ভারতীয় ও বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হওয়ার কারণে গত বছরের নভেম্বরে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন সময় হাই কমিশনারকে তলবের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে চলতি বছরের 24শে জুন দিল্লিতে আগাম ঘোষণা দিয়ে রীতিমতো সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য বাজিয়ে শোনানো হয়েছিল। ভারতে কর্মরত বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে হওয়া ওই অনুষ্ঠানে তিনি সশরীরে হাজির হননি, তবে অডিও বার্তা দিয়েছিলেন। দিল্লিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সেই অডিও বার্তা প্রচারের পরদিন মানে গত 25শে জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 7 মাস পর একই সংগঠনের আয়োজনে আরো একটি অনুষ্ঠান আগামী 5ই আগস্ট হতে যাচ্ছে, যেখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এবারের খবরটির বিশেষ তাৎপর্য হলো, আওয়ামী লীগের পতনের 2 বছর পর শেখ হাসিনা প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন। মতবিনিময় সভায় আমন্ত্রণপত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স, এপি এবং সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পর 3টি সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। 5ই আগস্ট দিল্লিতে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেটি সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার মিডিয়া টিম দাবি করেছে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ জানাবেন তিনি। মূলত বাংলাদেশের মিডিয়াগুলোতে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সেখানে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে ছড়িয়ে দিয়েছে, সেজন্য শেখ হাসিনা মনে করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ না জানালেই নয়। এদিকে অনুষ্ঠানটির আয়োজক এফসিসি সাউথ এশিয়া সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ বলেছেন, গণমাধ্যমে শেখ হাসিনা কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই। তিনি দাবি করেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। 5ই আগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনা দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছে এফসিসির সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ। এদিকে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে দিল্লিতে এমন পাবলিক ফোরামে বক্তব্য দিবেন এ খবর চাওয়ার হওয়ার পর বাংলাদেশ সরকার বেশ নড়ে চড়ে বসেছে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও মাত্র 4 দিন আগে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। তার 2 দিনের মধ্যে একেবারে অপ্রত্যাশিতভাবে বৈঠক করেছিলেন ঢাকায় সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে।
সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সাথে হুমায়ুন কবিরের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা 5ই আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেছেন, শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেয়া বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাই কমিশনের সাক্ষাতের খবর দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভারতীয় হাই কমিশন। সেখানে অবশ্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা হয়েছে কিনা তার উল্লেখ নেই। ভারতীয় হাই কমিশনের পোস্টে বলা হয়েছে, তাদের আলোচনার কেন্দ্রে ছিল পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের উপর ভিত্তি করে দুই প্রতিবেশী দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়ানো। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আগাম খবরে উদ্বেগ জানাচ্ছে। দিনের শুরুতে সরকারের দুজন মন্ত্রীর কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার আপত্তি জানাবে কি না সেই প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের বলেন, তারা আপত্তি কার কাছে জানাবেন। তিনি দাবি করেন, একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কি বলছেন না বলছেন বাংলাদেশ সরকারের সেই সময় নেই সেটার জবাব দেয়ার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, 5ই আগস্ট কোনো তৎপরতা চালানোর মতো মুরদ নেই আওয়ামী লীগের। প্রশ্ন উঠেছে, সকালের দুইজন মন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর সন্ধ্যায় কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন মনে করলো। আওয়ামী লীগের যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে সরকার বিচলিত হয়ে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চাইল কেন? আবার অন্তর্বর্তী সরকার আমলে একই রকম অনুরোধ বেশ কয়েকবার করা হয়েছিল। এমনকি ইউনূসের আমলে ভারতীয় হাই কমিশনারকে তলব করার রেকর্ডও করা হয়েছিল। ভারত সরকারের শীর্ষ মহল থেকে প্রতিবারই দাবি করা হয়েছে, ভারত অন্য কোনো দেশের নাগরিককে তার দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। এমন তথ্য সবশেষ ভারতের লোকসভায় জমা দেয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টও বলা হয়েছে। তবে ভারত সরকার বিভিন্ন সময় এও দাবি করেছে, শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। সংসদীয় কমিটির রিপোর্টেও তা বলা হয়েছে। অতিথি সামাজিক মাধ্যম ব্যবহার করা, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার যোগাযোগের স্বাধীনতায় বাধা দেওয়ার সংস্কৃতি দেশটিতে নেই বলে ভারতের শীর্ষ মহল থেকে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহল একদিকে বলছে শেখ হাসিনা ও তার দলের তেমন কিছুই করার ক্ষমতা নেই, আবার আরেকদিকে পাবলিক ফোরামে শেখ হাসিনার অডিও বার্তা ঠেকাতে ভারত সরকারকে অনুরোধ করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় কি তাহলে সরকার বিচলিত? সরকারকে আশঙ্কা করছে ওই অডিও বার্তায় এমন কোনো ঘোষণা থাকতে পারে যেটি সরকারের উদ্বেগ আরো বাড়িয়ে দিতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।